বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধির শঙ্কা। উত্তরবঙ্গের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। মুন্সিগঞ্জে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতাল নিয়ে নানা অভিযোগ। এবং ডিবিসিতে প্রতিবেদনের পর গতি পেল বাগেরহাটের আলোচিত শিক্ষক বিধান চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত। শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 3 দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। ফলে কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু বাদাম ক্ষেত সহ বিভিন্ন ফসলের জমি পানি দিয়ে তলিয়ে গেছে। বেশ কিছু স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে। টানা বৃষ্টিতে কোথাও কোথাও নদ-নদীর পানি বৃদ্ধি সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে মাগুরা ও লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই মাগুরায়, সেখানে আছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, জানাবেন যে আসলে এই যে ভাঙনের চিত্র, তো ক্ষয়ক্ষতি কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, আর ইতিমধ্যে রাস্তাঘাটও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কি রকম ভোগান্তির সৃষ্টি হয়েছে, একই সাথে জানাবেন যে ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। সাথে আমি এখন আছি মধুমতি নদীর পাশে, এবং আমার পিছনে যেটা দেখছেন এটি ভাঙন প্রবণ একটি অন্যতম এলাকা। এবং আপনাকে জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে মাগুরা মোহাম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নে কিন্তু ভাঙন শুরু হয়েছে কিছুদিন আগে, এবং 4টি গ্রাম, অর্থাৎ সেখানে আমরা দেখতেছি দেউরি এবং চরঝামা, সেই সাথে কালীশঙ্করপুর, এবং এই কয়েকটি গ্রামের কিন্তু একটি মাত্র পাকা সড়ক ভেঙে গিয়েছে 3 দিন আগে। এবং পাকা সড়ক ভাঙার ফল কিন্তু সেখানে 10,000 মানুষ সেখানে যাতায়াত করতে পারছে না এই একমাত্র পাকা সড়ক দিয়ে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের থেকে যেটা জানতে পেরেছি যে এই সড়ক নিয়ে কিছুটা সংস্কার করার জন্য কাজ চলছে কিন্তু মোহাম্মদপুর উপজেলা প্রশাসন। পাশাপাশি কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে মোহাম্মদপুরের আরো কিছু অঞ্চল, অর্থাৎ সেখানে রয়েছে মোহাম্মদপুর সদরের কাশীপুর, রায়পাশা এবং ভোলানাথপুর, এইসব এলাকায় কিন্তু ভাঙন ইতিমধ্যে শুরু হয়েছে। তবে গত 5 বছরে এইসব এলাকায় যে ভাঙন হয়েছে তাতে কিন্তু কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ নেয়নি। তবে জিওব্যাগ নামমাত্র কাজ করেছে। স্থানীয়দের অভিযোগ যে এই জিওব্যাগে কোনো কাজে আসেনি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের দীর্ঘদিন ধরে। এবারও পানি বাড়ার ফলে কিন্তু সেই মোহাম্মদপুর সদর সহ পলাশবাড়ি ইউনিয়ন যেসব জায়গায় অন্তত 13টি পয়েন্ট মোহাম্মদপুর উপজেলা, সেখানে কিন্তু এই মধুমতি নদীর কিন্তু ভাঙন কিন্তু ইতিমধ্যে কম বেশি শুরু হয়েছে। সেই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার যে দোরাননগর এলাকা, এটি হচ্ছে নাকল ইউনিয়নে। আমি এখন আছি সেই নাকল ইউনিয়নের এক পাশে। এই নাকল ইউনিয়নের পাশ দিয়ে কিন্তু যে গড়াই নদী গিয়েছে, এই মধুমতি আরেকটি নাম হচ্ছে গড়াই নদী, অন্য স্রোতের ধারাকে এখানে বলে। এবং সেই গড়াই নদীর দোরাননগর এলাকায় কিন্তু বেশ কিছু বাড়িঘর ঝুঁকির মুখে রয়েছে। গত 5 বছরে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে, ফসলি জমি গিয়েছে প্রায় 100 একরের মতো। পাশেই রয়েছে দোরাননগর এলাকায়, এবং সেই দোরাননগর এলাকার কিন্তু যে বাজার, সেই বাজার কিন্তু ইতিমধ্যে গেছে। তবে কর্তৃপক্ষ যেটা বলছে যে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও, জিওব্যাগ ফেলে নদী ঠেকানো গেলেও বড় প্রকল্পের জন্য তারা অপেক্ষা করছে যেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারবে। তো এই ছিল সর্বশেষ মাগুরা থেকে। ধন্যবাদ পারভেজ। আমরা তো এখন মাগুরার জলাবদ্ধতার পরিস্থিতি জানছিলাম। এবার লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ শিপন জানাবেন সেখানকার চিত্র। শিপন, তিস্তার পানি তো বাড়ছে, তো বিপদসীমা অতিক্রম করেছে কিনা, আর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী যদি বলে যে উত্তরবঙ্গের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সে অনুযায়ী প্রস্তুতি কতটা, আর একই সাথে বন্যা মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত।
সাথী, প্রথমে যেটি আপনি বললেন যে বিপদসীমার উপরে উঠেছে কিনা, আমি যেটি বলতে চাই আসলে পানি বিপদসীমার উপরে ওঠেনি। আপনি জানেন যে ভারতীয় সিকিম যেখানে এখান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি স্থল। যে কারণে এই পানিটি কিন্তু এখনো বাংলাদেশে প্রবেশ করেনি। আর ব্যারেজ পয়েন্টে কিন্তু ৪৪ টি গেট খুলে ইতিমধ্যে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। যে কারণে বিপদসীমার উপরে কিন্তু এখনো পানি ওঠেনি, যে কারণে লোকালয়ে এখনো পানি প্রবেশ করেনি। পানি হয়তোবা পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে বন্যা পূর্বাভাসে যে গত ৩ দিন পর কিন্তু এই পানি বৃদ্ধি হওয়ার সংখ্যা রয়েছে। যে কারণে তিস্তা নদীর তীরেও মানুষরা কিন্তু একটু আতঙ্কে রয়েছেন। আমি যেখানে রয়েছি আমি একটি নদীটি দেখাতে চাই যে এই শোলমারির চরে একটি তিস্তা নদীতে রয়েছি। আপনি দেখতে পারবেন যে ইতিমধ্যে পানি কিন্তু কিছুটা বেড়েছে। তবে এই পানি কিন্তু সেই তুলনায় কিন্তু ক্ষতি হওয়ার সংখ্যা নেই। তবে তীরবর্তী যারা কৃষকরা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে এই পানি ওঠানামার কারণে যে তাদের ফসলের ক্ষতি হচ্ছে, সেটি কিন্তু আর এই ৩ মাস যে তাদের যে এই ক্ষতিটি হয়ে থাকে সেটি কিন্তু পোষবার মতো নয়। তারা বলছেন যেটি যে এই তীরবর্তী মানুষদের যদি দুতীরে বাঁধ নির্মাণ করে করা হয় তাহলে কিন্তু এই ক্ষতি থেকে তারা উঠে দাঁড়াতে পারবে। এবং তারা সবসময় দাবি করে আসছে যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই অঞ্চলের ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে, বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে। তাহলে এই ভাঙন যে হবে, বিভিন্ন ঘরবাড়ি যে আপনার বিভিন্ন ঘরবাড়ি এই বিভিন্ন স্থানে যে সরে যায় এবং উঁচু স্থানে আশ্রয় নেয়, সেটি কিন্তু থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা গতকাল থেকেই কথা বলেছি যে যেহেতু বন্যা পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই কারণে তারা যেটি বলছেন যে এই ৩ দিন পর কিন্তু পানি বৃদ্ধি পাবে। এবং তারা যেটি বলছে যে এই অতি বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে। এবং ভারতের সিকিম যে ভারতের পশ্চিমবঙ্গে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, তবে তিস্তা নদীর পানি কিন্তু একটু বাড়বে। তবে এখন পর্যন্ত বন্যা পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে পানি বিপদসীমায় উঠবে, সেটি কিন্তু হওয়ার এখন পর্যন্ত শঙ্কা নেই। তো সাথে এই ছিল তিস্তা নদী থেকে আমার কাছে সর্বশেষ। মুন্সিগঞ্জে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসে ২ শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেওয়া হলেও তা এখনও সচল হয়নি। এতে ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষু রোগী নিয়ে বিড়ম্বনায় স্বজনরা। এছাড়া হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও আছে বিস্তর অভিযোগ। চলতি বছর মুন্সিগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক। এর মাঝে শুধু জুলাই মাসেই ২ শতাধিক রোগী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে ভর্তি অন্তত ৪০ জন। শয্যা সংকটে অনেকেই চিকিৎসা নিচ্ছেন বারান্দায়। আমার বাচ্চারা কালকা ৩ ঘন্টার পরে দাঁড়ায় থেকে সিরিয়াল আমি ডাক্তার দেখাইছি। আর আমাকে চিকিৎসা ঠিক মতন তো আইতাছে না, পাইতেও আসি না। চিকিৎসক ও পর্যাপ্ত লোকবল না থাকায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। বাথরুম যাওয়া যায় না, ভালো মানুষ যারা এরাও অসুস্থ হয়ে যায়। সারাত্র বিন করে মশায়, এত ময়লা থাকে ২৪ ঘন্টায় একবার কোনো একটু ঝাড়ু দিয়ে চলে যায়। এদিকে হাসপাতালটির আইসিইউ ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দেওয়া হলেও লোকবল নিয়োগ না হওয়ায় তা কার্যত অচল। কালকে একটা রোগীর অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল এবং এখানে যদি আইসিইউ অবস্থাটা ঠিকভাবে চালু থাকতো তাহলে এই রোগীটার অবস্থা আরো ভালো হতে পারতো, কিন্তু পরবর্তী ওই রোগীটাকে ঢাকা রেফার করতে হয়েছে। সাধারণ জ্বর ঠান্ডা এই সমস্ত সিমটম রোগী আসলে তারা ঢাকা রেফার করে দেয়। আসলে এগুলো খুবই দুঃখজনক। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে দাবি হাসপাতাল তত্ত্বাবধায়কের। ওয়েট সিজনে ডেঙ্গু রোগী বাড়ে, তবে এখনো এটা আশঙ্কা বলার আমার মনে হয় এখনো সময় আসেনি। তবে আমরা প্রস্তুত আছি, আমরা আতঙ্কিত না। ডেঙ্গু উপসর্গের প্রাথমিক ধাপে আতঙ্কিত না হয়ে বাড়িতেই চিকিৎসা নেওয়ার পাশাপাশি বেশি পরিমাণে তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। যদি মাইল্ড সিমটম হয় বাসায় থাকে ৫ গ্লাস অতিরিক্ত ফ্লুইড সে গ্রহণ করবে এবং তার দেখবে যে তার ইউরিন আউটপুট যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ২ মাস ধরে চাঁপাইনবাবগঞ্জের ৫টি প্রধান আমবাজার মুখরিত ক্রেতা বিক্রেতার হাক ডাকে। জেলার কানসার, ভোলাহাট, রহনপুর, নাচল ও সদর পুরাতন আম বাজারগুলোতে চলছে ভরপুর আম বেচাকেনা। বর্তমানে বাজারে ফজলি, আমরুপালি, বাড়িফোর সহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। তবে গত কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে ফজলি আম সহ সব ধরনের আম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন কৃষকরা। এতে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন তারা। বর্তমানে বাজারে জিআই স্বীকৃত ফজলি আম মন প্রতি বিক্রি হচ্ছে
3200 থেকে 3400 টাকা দরে, আম্রপালির প্রতি মণ বিক্রি হচ্ছে 6 থেকে 7,000 টাকা দরে। এছাড়া বাড়িফোর সহ অন্যান্য আমগুলো বিক্রি হচ্ছে প্রকারভেদে। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন? কোন আম বেশি বিক্রি হচ্ছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা? এছাড়াও জানাবেন যে বৈরী আবহাওয়ায় বেচা কেনায় কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, বিস্তারিত জানতে চাই। সাথী, আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে দর্শককে, আপনার যে একটি কোশ্চেন, শেষের যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে আমের বৈরী আবহাওয়ার কারণে যে আমের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটি কিন্তু সে প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে যে গত 2 মাস ধরে কিন্তু আমের বাজারে বেচা কেনা শুরু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে কিন্তু আম বেচা কেনার জন্য ক্রেতারা আসছেন এবং বিক্রেতারাও কিন্তু বিভিন্ন আম বাগান থেকে তারা কিন্তু আম বিক্রি করার জন্য আসছেন। আমরা গত 1 সপ্তাহ ধরে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বা টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমগুলো, ফজলি আম সহ অন্যান্য আমগুলো কিন্তু একটু পচন দেখা দিয়েছে বা ক্ষতি হচ্ছে বলে এখানকার আম চাষিরা বলছেন। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এই কারণে কিন্তু আমের দামটা কিন্তু একটু কিছুটা হলে বেশি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি এখন আছি পুরাতন বাজার, আম বাজারে। এই বাজারটিতে মূলত কিন্তু গত 1 সপ্তাহ ধরে কিন্তু আম একটু বেচা কেনা কম হচ্ছে, কিন্তু এই বাজারে সবসময় আম ভরপুর থাকে এবং সে সাথে কানছাট আম বাজারেও কিন্তু আমের ভরপুর বেচা কেনা থাকে বলে আমাদেরকে এখানকার যারা বিক্রেতারা বলছেন। আমরা এখানে একজন বিক্রেতা আছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো তারা কি ধরনের আম বিক্রি করছেন এবং কিভাবে তারা এই আমের দামটা বাড়লো বলে আমাদেরকে জানিয়েছে। একটু বলবেন, আপনি তো আম বেচা কিনা করছেন, এই অবস্থাতে এখন আমের অবস্থা কি একটু বলবেন? আম বাজারে এখন আগের চাইতে অনেকটা সরবরাহ কম এবং প্রতিনিয়তই দাম বাড়ছে। যেহেতু আম প্রায় শেষের দিকে, এই জন্যে প্রতিটা আমেরই দাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন ব্যাপক হারে, 200, 400, 500 টাকা হারে প্রতিদিনই বাড়ছে। যেমন বাড়িফোর আম আপনার 3,500 টাকা মন, তারপর হচ্ছে আপনার ফজলি আম প্রায় 3200, 3500 এরকমই, তারপর রূপালি আপনার 6,000, 5,500, ব্যানানা ম্যাঙ্গো 7,000 টাকা মন। এইভাবে আমের দামগুলা মানে অনেক বৃদ্ধি পেয়েছে আগের চাইতে। এই যে আম আমরা শুনলাম কৃষকরা বলছিলেন পচন ধরার কারণে দাম বেড়েছে কিনা বলে মনে হচ্ছে, বা তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে না? না, পচন ধরা বলতে আসলে এখনকার বর্তমান তো ন্যায্য মূল্যের চাইতেও বেশি, যেহেতু আমগুলো অনেক যত্ন করে খরচ করে রাখতে হয়। আর আরেকটা বিষয় যে দাম বাড়ার কারণ বা পচনটা হচ্ছে অতিবৃষ্টির জন্য। অতিবৃষ্টি। থ্যাংক ইউ। সাথী, শুনছিলেন একজন আম বিক্রেতা বলছিলেন যে পচন ধরার কারণে কিছুটা হলে দাম বেড়েছে বলে তারা বলছিলেন। চাঁপাইনবাবগঞ্জে 37,554 হেক্টর জমিতে প্রায় 5 লক্ষ মেট্রিক টন আম নির্ধারণ করেছেন বলে এখানকার কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল সর্বশেষ সাথী আমার কাছে। ধন্যবাদ জহুরুল। ডিবিসি নিউজে প্রতিবেদন প্রকাশের পর গতি পেয়েছে বাগেরহাটের আলোচিত শিক্ষক বিধান চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত। প্রাথমিক প্রতিবেদনে মিলেছে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের সত্যতা। এখন দ্রুত চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাকে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানচন্দ্র ব্রহ্ম দুর্নীতি নিয়ে গত 18 জানুয়ারি প্রতিবেদন প্রচার করা হয় ডিবিসি নিউজে, যা জেলা জুড়ে আলোচনার জন্ম দেয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন, থমকে যাওয়া তদন্তে আসে নতুন গতি। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমুরাদ প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানান তিনি। 40 থেকে 50 লক্ষ টাকার অভিযোগ সত্যতা পাওয়া গেছে। রিপোর্ট তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে প্রেরণ করি। 2016 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিধানচন্দ্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নেন বিদ্যালয়ের 45 লাখ টাকা। চাপের মুখে রাখেন সহকর্মীদেরও। অনিয়মের কারণে জেল খাটলেও উচ্চ পর্যায়ে তদবির করে আটকে দেন তদন্ত। আবার তদন্ত শুরু হওয়াকে ইতিবাচক বলছেন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিবেদন দাখিলে দীর্ঘ সময় লাগায় নানা প্রশ্ন থাকলেও এখন শাস্তিতেই জোর তাদের। নিজেদের মতো করে যে কমিটিটা গঠন করছে তার সদস্যরা আমাদের অনেকটা হুমকি ধমকি দিয়েছে। আর আমরা যে উপজেলা তদন্ত রিপোর্ট পাইছি সঠিকভাবে করা পরে এবং এদের সবার কাছে পেশ করা হয়
সেটা আমরা আশা করতেছি। আমি চাই বিদ্যালয়ের অর্থ যে আত্মসাৎ হইতে সেটা বিদ্যালয় ফান্ডেই জমা হয়। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ওই যে যা সবই মনে করি আমি ভুয়া মিথ্যা, কারণ আমার নিজেরই কোনো অডিট কমিটি গঠন করার অধিকার নাই, যারা করছে তাদেরও অধিকার নাই, আমারও অধিকার নাই, একটা নিরীক্ষা কমিটি গঠনের ক্ষমতাই আমার নাই। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তো গত সপ্তাহে সেটা জমা দিয়েছে, তো সেটা সম্পূর্ণ তদন্ত রিপোর্টটা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই চাওয়া স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রায় 4 মাস ধরে বন্ধ সিজারিয়ান কার্যক্রম। অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় অন্তঃসত্ত্বাদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। এতে বাড়তি খরচ ও ভোগান্তিতে পড়ছে সাধারণ পরিবারগুলো। এমনকি চিকিৎসা সামগ্রীর সংকট এবং 2 বছর ধরে জ্বালানির বরাদ্দ না থাকায় অকেজো হয়ে পড়ে আছে কেন্দ্রের একমাত্র অ্যাম্বুলেন্স। সন্তান জন্মের অপেক্ষায় ছিলেন রেশমা আক্তার। গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে। প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসেন এই কেন্দ্রেই, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান জটিলতার কারণে স্বাভাবিক প্রসব সম্ভব নয়, করতে হবে সিজারিয়ান। অথচ 4 মাস ধরে এই কেন্দ্রে বন্ধ রয়েছে সিজারিয়ান কার্যক্রম, তাই তাকে রেফার করা হয় অন্য হাসপাতালে। কিন্তু নরমাল ডেলিভারি হবে না। বিষয়টি জানার পর কান্নায় ভেঙে পড়েন রেশমা। তার স্বামী একজন দোকানের কর্মচারী। সীমিত আয়ের সংসারে বাইরে গিয়ে সিজারের খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব। সরকারের কাছে দাবি জানাই আমার মতো যাতে এরকম গর্ভবতী মা ঘুরে যাইতে না হয়, সিজারের ব্যবস্থা করা হয়, তাহলে ভালো হবে। শুধু রেশমা নন, একই ভোগান্তির শিকার হচ্ছেন আরও অনেক অন্তঃসত্ত্বা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসার আশায় এলেও প্রয়োজনীয় সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন তারা। চেকআপটা হয়, কিন্তু অন্য কোনো ওষুধ আমরা পাই না। যদি নরমালি বাচ্চা না হয় তাহলে আমরা পরবর্তীতে কোথায় সিজার করব? এখানে তো সিজারের কোনো ব্যবস্থা নাই। গত 8 মাস যাবত এখানে কোনো সিজার হচ্ছে না। আমরা অভাবীয় মানুষ, আমরা কোথায় যাব? আমি সরকারিভাবে আমাদের বোনকে চিকিৎসা নিতে চাচ্ছি, কিন্তু এখানে সরকারিভাবে চিকিৎসা নেওয়া পাচ্ছি না। একসময় রোগীর ভিড়ে ব্যস্ত থাকা ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখন অনেকটাই ফাঁকা। অপারেশন থিয়েটারে নেই কোনো কার্যক্রম, কমে গেছে রোগীর সংখ্যাও। অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক অবসরে যাওয়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে। শীঘ্রই নতুন অ্যানেস্থেসিয়া ডক্টর দিলে অবশ্যই আমরা আবার আমাদের অ্যানেস্থেসিয়া চালু হবে এবং আমরা সিজারিয়ান সেকশনটা আবার আমরা সেটা চালু করব এবং ভালোভাবে রোগীদেরকে সেবা দিতে পারবো। শুধু সিজারিয়ান সেবাই নয়, চিকিৎসা সামগ্রীর সংকটও রয়েছে এই কেন্দ্রে। আমাদের এখানে প্রায় 1.5 বছর 2 বছর মতো হচ্ছে ওষুধ ঠিক মতন আসছে না, আসে না বলা চলে। আর সাধারণ রোগীরা অনেক ভুগতেছে সেজন্য ওষুধ না পাওয়ার কারণে। স্বল্প খরচে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে রয়েছে অল্প আয়ের পরিবারগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহের ইছামতি নদী তীরের সীমান্ত ঘেঁষা গ্রাম হালদারপাড়া। কৃষি সমৃদ্ধ ও জনবসতিপূর্ণ এই গ্রামে নদী পারাপারে নেই কোনো স্থায়ী সেতু। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র ভরসা নরবরে বাঁশের সাঁকো। বর্ষায় এই সাঁকোই হয়ে ওঠে মরণ ফাঁদ। জেলা প্রশাসক দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেও এলাকাবাসীর দাবি আশ্বাস নয়, প্রয়োজন সেতুর বাস্তবায়ন। ঝিনাইদহের ইছামতি নদী বেষ্টিত সবুজে ঘেরা মহেশপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নের হালদারপাড়া গ্রাম, যেখানে প্রায় 24টি পরিবারের বাস। তবে গ্রামের সাথে উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো সরু নদীর ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় এই অস্থায়ী সাঁকো হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ, যেন মরণ ফাঁদ। এতে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হয় মানুষ। সবচেয়ে বেশি বিপাকে অসুস্থ রোগী ও স্কুল শিক্ষার্থীরা। কাদা হয়, যেতে পারে না, স্কুলে কামাই দেয়, ছেলে পিলে মেলা পানি হলে ধরো ভেসে যায়, সাঁকো ভেঙে যায়। ইমার্জেন্সি একটা রোগী হয়ে গেল, হঠাৎ এখন হসপিটালে দিতে হবে, সেই যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন, কোনো যোগাযোগই নেই। খুব সমস্যা হয়ে যায় যাতায়াত করতে গিয়ে। বর্ষাকালে আরো বেশি কষ্ট হয়ে যায়। বৃষ্টির জন্য অনেকদিন যদি সাঁকোর উপরে পানি উঠে যায়, ওরা স্কুলেই যেতে পারে না, বাড়িতে বসে থাকতে হয় বাচ্চাদের। যাতায়াতের এই সমস্যা দূর করতে দ্রুত নদীতে সেতু নির্মাণের দাবি গ্রামবাসীর।
আমাদের সবাই প্রতিশ্রুতি দেয় আমরা ব্রিজ আমাদেরকে ব্রিজ করে দেবে এমন প্রত্যাশাই সবাই রেখে দেয়, যার জন্য কোনো কিছুই আমাদের হয় না। চারিকলি নদী ইন্ডিয়ার সাথে আমাদের ডেঙ্গা, এইটুক না এই যদি একটা রাস্তা থাকে আমরা যাওয়ার জন্য একটু সুবিধা পাবো। গ্রামবাসীর দুর্ভোগ বিবেচনায় দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে জায়গাটি ভিজিট করেছেন, উনি অতি দ্রুত আমাদের কাছে রিপোর্ট প্রদান করবেন। তার প্রেক্ষিতে আমরা আমাদের যে ব্রিজ ডিভিশন রয়েছে, সরকারের সব যথাযথ কর্তৃপক্ষ রয়েছে, তাদের বরাবর আমরা চিঠিপত্র প্রদান করব এবং আশা করছি এই বিষয়টি অতি দ্রুতই সমাধানের পথে চলে যাবে। শুধু আশ্বাস নয়, সেতু নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি গ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।